Welcome everyone. Today we'll discuss about the discovery of nucleic acid and also about the discovery of double helical structure of DNA on the basis of Chargaff's rules of base pairing and also on the basis of the X-ray diffraction pattern of DNA. So let us start with discovery of nucleic acid first. Nucleic acid first discovered by Friedrich Mischer in 1869 from the nucleus of pus cells of patient. তাহলে ফ্রেডরিক মিস্টার একজন ডক্টর ছিলেন এবং তিনি পেশেন্টের পাস সেলস অর্থাৎ পুঁজের কোষ যেটা আমরা বলি তাহলে যেটা হচ্ছে ডেড ডব্লিউবিসি তাহলে পাস সেলস ইজ দ্য ডেড ডব্লিউবিসি তাহলে সেই ডব্লিউবিসি ডেড যেগুলো ছিল তার নিউক্লিয়াসগুলো তখন তিনি অবজার্ভ করতেন তাহলে পেশেন্টের ডব্লিউবিসিগুলো বা পুঁজ সেলগুলো তিনি কালেক্ট করে সেই ডব্লিউবিসির গুলোকে অবজার্ভ যখন করতেন তাহলে সেই নিউক্লিয়াসের মধ্যে কিছু একটা মেটেরিয়াল তিনি বারবার অবজার্ভ করতেন তখন সেই নিউক্লিয়াসের মধ্যে মেটেরিয়ালটা অবজার্ভ করতেন বলে সেটাকে নাম দিয়েছিলেন নিউক্লিন সো ফ্রেডরিক মিস্টার নেমড the material present within the nucleus as nuclein. So discovered by Friedrich Mischer in 1869 from the nucleus of pus cells of patient. And as he observed the material within the nucleus, so he named it as nuclein. And due to acidic properties or acidic natures and presence within the nucleus in 1889, Altman renamed নিউক্লিন অ্যাজ নিউক্লিক অ্যাসিড তাহলে যে নিউক্লিনের কথা ফ্রেডরিক মিস্টার 1869 বলে গেলেন তাহলে সেই নিউক্লিন যেটা আছে তাহলে সেটার অ্যাসিডিক প্রপার্টিস বা অ্যাসিডিক নেচার থাকার কারণে এবং সেটার নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট করার কারণে অল্টম্যান 1889 এটাকে রিনেম করলেন নিউক্লিনকে অ্যাজ নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিন যেটা ডিসকভার হয়েছিল ফ্রেডরিক মিস্টারের দ্বারা সেটাকেই পরবর্তীকালে 1889 অল্টম্যান নিউক্লিক অ্যাসিড নাম দিলেন কারণ এটা নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকে একই সঙ্গে সেটা acidic in nature. Nucleic acid can be are of two types. One is DNA, that is the deoxyribonucleic acid, and another is RNA or ribonucleic acid. DNA in prokaryotes and in eukaryotes. Nucleic acid can be are of two types. One is DNA, that is the deoxyribonucleic acid, and another is RNA or the ribonucleic acid. In case of prokaryote and in case of eukaryote, the DNA has different features or different nature. In prokaryotes, circular naked DNA we found. তাহলে আমরা যদি প্রোক্যারিওটের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেক্ষেত্রে যেহেতু অ্যাডভান্স নিউক্লিয়াস অ্যাবসেন্ট অ্যাডভান্স নিউক্লিয়াস নেই তাহলে সেক্ষেত্রে সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা সার্কুলার হয় একই সঙ্গে সেটা সাইটোপ্লাজমের মধ্যে ওপেন কন্ডিশনে বা ন্যাকেড কন্ডিশনে পড়ে থাকে সেই জন্যে প্রোক্যারিওটের জেনেটিক ম্যাটেরিয়ালটা সার্কুলার এবং ন্যাকেড সেই জেনেটিক আমরা নিউক্লিয়েট বা জেনোফোরা বলে থাকি তাহলে সার্কুলার ন্যাকেড ডিএনএ কল্ড অ্যাজ নিউক্লিয়েট ইন কেস অফ prokaryote and no histone protein present তাহলে যেহেতু এখানে as histone protein is absent in case of prokaryote so there will be no true chromosome তাহলে এখানে ট্রু ক্রোমোজোম পাবো না আমরা and some extra chromosomal DNA called as plasmid তাহলে আমরা যদি দেখি তাহলে ব্যাকটেরিয়া কোষের মধ্যে দেখেছি যে সেখানে প্লাজমিড প্রেজেন্ট তাহলে ব্যাকটেরিয়ার নিজস্ব ওন সেলফ সার্কুলার ডিএনএ তো প্রেজেন্ট আছে ন্যাকেড কন্ডিশনে একই সঙ্গে সেখানে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ প্রেজেন্ট থাকে যেটাকে আমরা প্লাজমিড বলছি যেহেতু ব্যাকটেরিয়া নিজস্ব নয় সেই জন্য যেখানে যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটাকে আমরা প্লাজমিড বলছি তাহলে প্রোক্যারিওটদের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে যে ডিএনএটা থাকছে সেই ডিএনএটা সার্কুলার হবে naked হবে একই সঙ্গে no histone protein present so there will be no true chromosome and some have the extra chromosomal DNA called as plasmid তাহলে some কিছু ক্ষেত্রে তাহলে আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা দেখেছি সেখানে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ প্রেজেন্ট আছে সেটাকে আমরা প্লাজমিড বলেছি ইন কেস অফ ইউক্যারিওট the nucleic acid is the DNA and they have some different features or different characteristics from the prokaryote so the eukaryotic DNA is linear and covered by nuclear envelope তাহলে যেহেতু ইউক্যারিওটের ক্ষেত্রে অ্যাডভান্স নিউক্লিয়াস প্রেজেন্ট তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপ থাকবে নিউক্লিয়ার এনভেলপের মধ্যেই তাহলে আমাদের কি থাকছে সেই জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএটা প্রেজেন্ট থাকছে এবং সেটা অবশ্যই লিনিয়ার প্রোক্যারিওটদের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়ার এনভেলপ নেই তাহলে সেটা ন্যাকেড এবং সার্কুলার ইউক্যারিওটদের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা লিনিয়ার এবং সেটা অবশ্যই কভার থাকবে এবং নিউক্লিয়ার এনভেলপ অর্থাৎ নিউক্লিয় পর্দার মধ্যে সে অবস্থান করবে হিস্টোন প্রোটিন প্রেজেন্ট তাহলে হিস্টোন প্রোটিন যেহেতু প্রেজেন্ট হয় তাহলে হিস্টোন অক্টোমার ফর্মেশন করবে এবং সেই হিস্টোন অক্টোমার গায়ে আমাদের যে লিনিয়ার ডিএনএটা আছে সেটা অ্যারেঞ্জ হতে থাকবে র্যাপড অ্যারাউন্ড হতে থাকবে বা পেঁচাতে থাকবে তারপর সেখানে নিউক্লিওজোম ফর্মেশন হবে আলটিমেটলি ক্রোমাটিন ফাইবার এবং শেষমেশ ক্রোমোজোম ফর্মেশন হবে অর্থাৎ যেহেতু এখানে হিস্টোন প্রোটিন প্রেজেন্ট আছে ফলে সেটা
সেই হিস্টোন প্রোটিনের সঙ্গে লিনিয়ার ডিএনএটা প্যাকেজড হওয়ার পরে অর্থাৎ ডিএনএ প্যাকেজিংয়ের পরে আলটিমেটলি ক্রোমোজোম ফর্মেশন করবে। ফলে ইন কেস অফ ইউক্যারিওট ট্রু ক্রোমোজোম আমরা দেখতে পাবো। অ্যান্ড এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ প্রেজেন্ট ইন প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। যেহেতু এদের ক্ষেত্রে ডিএনএটা নিউক্লিয়ার এনভেলপের মধ্যে কভার্ড আছে, ফলে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ডিএনএ। তাহলে এদের এই যে ডিএনএটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়ার ডিএনএ। বাট দ্য ডিএনএ আউটসাইড দ্য নিউক্লিয়ার মেমব্রেন কল্ড অ্যাজ এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। তাহলে আমরা যদি দেখি ইন কেস অফ ইউক্যারিওট দেয়ার হ্যাজ mitochondria and plastid, and mitochondria plastid both contain the genetic material which is ডিএনএ। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যেও কিন্তু ডিএনএ প্রেজেন্ট আছে, এবং যেহেতু এটা নিউক্লিয় পর্দার বাইরে আছে ওই জন্য এটাকে বলা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। তাহলে আমাদের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএটা পাওয়া যায় সেটা যেহেতু নিউক্লিয়াসের বাইরে ওই জন্য এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, এবং আমাদের প্রোক্যারিওটদের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই সার্কুলার ন্যাকের ডিএনএটা পড়ে থাকছে, ফলে সেখানে কিছু এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ পাওয়া যাচ্ছে যেটাকে প্লাস্মিড বলা হয়েছে, কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা প্রেজেন্ট কল্ড অ্যাজ নিউক্লিয়ার ডিএনএ, অ্যান্ড দ্য ডিএনএ প্রেজেন্ট আউটসাইড দ্য নিউক্লিয়ার মেমব্রেন দ্যাট ইজ কল্ড অ্যাজ extra nuclear DNA, and which is present in plastid and mitochondria. And the nucleic acid RNA, this also categorized into three types. One is mRNA or messenger RNA, tRNA or transfer RNA, আর RNA আর রাইবোজোমাল RNA। তাহলে মেসেঞ্জার RNA এর মধ্যে বায়োলজিক্যাল ইনফরমেশন ডিএনএ এর মধ্যে যেটা স্টোরড কন্ডিশনে রয়েছে সেটা ট্রান্সক্রিপশন পদ্ধতিতে mRNA এর মধ্যে কোডেড ফর্মে চলে আসবে, এবং তারপরে সেখান থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন ফর্মেশন হবে যেটা আলটিমেটলি এক্সপ্রেশনটা দেবে। তাহলে সেই টিআরএনএ প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলোকে ক্যারি করবে সেই ট্রান্সলেশন সাইডে, অর্থাৎ যেখানে প্রোটিন সিনথেসিস হবে সাইড অফ প্রোটিন সিনথেসিস, সেখানে তাহলে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলো ট্রান্সফার করবে। রাইবোজোমাল আরএনএ প্রেজেন্ট উইদিন দ্য রাইবোজোম, অর্থাৎ রাইবোজোম ফর্মেশনে আরএনএ সাহায্য করছে, এবং সেই রাইবোজোম অ্যাক্ট অ্যাজ দ্য প্রোটিন ফ্যাক্টরি। তাহলে তিনটে টাইপের আরএনএ এখানে আছে, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, আরএনএ। তাহলে তারা একে অপরের সঙ্গে কোঅর্ডিনেট করে আলটিমেটলি সেই বায়োলজিক্যাল ইনফরমেশন ডিএনএর মধ্যে যে রেস্টোর হয়ে আছে সেটাকে ট্রান্সলেট করবে প্রোটিনে, অর্থাৎ দে হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। তাহলে সেই প্রোটিনটাই দেবে আলটিমেটলি এক্সপ্রেশন দেবে। সেই জন্যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা দুটো টাইপ দেখালাম। তাহলে ডিএনএ প্রোক্যারিওটদের ক্ষেত্রে, ইউক্যারিওটদের ক্ষেত্রে ডিএনএ ফিচার্সটা কেমন হবে সেটা আমরা এখানে দেখিয়েছি। একই সঙ্গে নিউক্লিক অ্যাসিড যেটা আরএনএ সেটা কীভাবে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে সেটার ব্রিফ ইনফরমেশন একটু দেওয়া হলো। নেক্সট আমরা যেটা দেখব ডিসকভারি অফ ডিএনএ স্ট্রাকচার। ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ discovered by or given by two scientists. One is James Watson and another is Francis Crick. In 1953, James Watson and Francis Crick first given the structure of ডিএনএ। তাহলে ওয়াটসন অ্যান্ড ক্রিক প্রথম তাহলে ডিএনএ স্ট্রাকচারটা দিয়েছিলেন, যে স্ট্রাকচার তারা দিয়েছিলেন তাহলে দ্য মডেল দে গিভেন ইজ দ্য ডবল হেলিক্যাল মডেল আর ডবল হেলিক্স মডেল। তাহলে তাদের দেওয়া সেই মডেলটা ছিল ডবল হেলিক্যাল, অর্থাৎ প্যাঁচানো সিঁড়ির মতন একটা গঠন। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মডেলটা যে দুটো বেসিসের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল সেটা যদি দেখা যায় তাহলে দে গিভেন দ্য ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ অন দ্য বেসিস অফ চারগাউস রুলস অফ ফর বেস পেয়ারিং অ্যান্ড অলসো দ্য বেসিস অফ এক্স-রে ডিফ্রাকশন প্যাটার্ন অফ ডিএনএ। তাহলে ডিএনএর এক্স-রে ডিফ্রাকশন প্যাটার্ন অ্যান্ড চারগাউস বেস পেয়ারিং রুল এই দুটোর উপর বেসিস করে কিন্তু তারা আলটিমেটলি ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করেছিলেন। তাহলে ওয়াটসন ক্রিক রিপ্রেজেন্ট করলো, তাহলে কোন দুটো বেসিসের উপরে তারা ভিত্তি করে এই মডেলটা রিপ্রেজেন্ট করেছিলেন? একটা হচ্ছে চারগাউস রুলস ফর বেস পেয়ারিং অ্যান্ড অলসো the basis of the X-ray diffraction pattern of DNA. So now we'll see what is the Chargaff's rules and what is the X-ray diffraction pattern. First, Chargaff's rules. What is Chargaff's rules? Erwin Chargaff has given the generalized formula about the structure of DNA. তাহলে ডিএনএ গঠন সম্পর্কিত একটা জেনারেলাইজড একটা সাধারণ ফর্মুলা দিয়েছিলেন আরউইন চারগাফ। তাহলে সেই ফর্মুলাতে কি বলা ছিল? তাহলে প্রপোজালগুলো যদি দেখি তাহলে পিউরিনস অ্যান্ড প্রিমিডিনস আর অলওয়েজ ইকুয়াল ইন অ্যামাউন্ট। তাহলে পিউরিন এবং প্রিমিডিনের নাম্বারটা অলওয়েজ ইকুয়াল হবে। তাহলে পিউরিন প্রিমিডিন আমাদের দুটো টাইপের নাইট্রোজেন বেস আছে, তাহলে সেই দুটো টাইপের নাইট্রোজেন বেস আমরা যদি দেখি তাহলে পিউরিন অ্যান্ড প্রিমিডিন, পিউরিনের মধ্যে আমরা অ্যাডিনিন গুয়ানিন পাই এবং প্রিমিডিন হ্যাজ থাইমিন অ্যান্ড সাইটোসিন। তাহলে এই যে পিউরিন প্রিমিডিন যে নাইট্রোজেন বেসটা আছে তারা সবসময় অলওয়েজ ইকুয়াল ইন অ্যামাউন্ট তাহলে ইকুয়াল অ্যামাউন্টে প্রেজেন্ট থাকবে সেই ডিএনএর মধ্যে। তাহলে আমরা যদি দেখি পিউরিনের মধ্যে আমরা কী পাবো? অ্যাডিনিন গুয়ানিন মিলে পিউরিন ফর্মেশন করবে এবং থাইমিন অ্যান্ড সাইটোসিন মিলে তাহলে আমাদের পিরিমিডিন ফর্মেশন করবে। তাহলে এখানে পিউরিন এবং এখানে যদি আমরা পাইরিমিডিন দেখাই তাহলে এদের নাম্বারটা অলওয়েজ কী হচ্ছে? ইকুয়াল। তাহলে পিউরিন প্রিমিডিন নাম্বারটা অলওয়েজ ইকুয়াল হবে। সেকেন্ড কী বলছে? অ্যামাউন্ট অফ অ্যাডিনিন, তাহলে অ্যামাউন্ট অফ অ্যাডিনিন ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ
thymine and the amount of guanine is equal to the amount of cytosine। তাহলে অ্যাডিনিনের অ্যামাউন্টটা থাইমিনের সঙ্গে সমান হবে এবং একই সঙ্গে গুয়ানিনের অ্যামাউন্টটা সাইটোসিনের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে সেকেন্ড পয়েন্টে অ্যাডিনিন সমান থাইমিন হবে, গুয়ানিন সমান সাইটোসিন হবে। থার্ড পয়েন্ট যদি আমরা দেখি তাহলে থার্ড পয়েন্টে কী বলা হচ্ছে, থার্ড পয়েন্টে বলা হয়েছে যে বেস রেশিও ইজ কনস্ট্যান্ট ফর স্পিসিস, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বেস রেশিওটা কী হবে, ফিক্সড বা কনস্ট্যান্ট হবে। তাহলে হোয়াট ইজ বেস রেশিও, আমরা যদি দেখি যে এ প্লাস টি বাই জি প্লাস সি, এটাকে বলা হয়েছে বেস রেশিও। তাহলে এটা হচ্ছে বেস রেশিও। তাহলে আমরা এ প্লাস টি বাই জি প্লাস সি যদি করি তাহলে সেটা থেকে আমরা বেস রেশিও পাবো এবং এই বেস রেশিওটা ডিফারেন্ট স্পিসিসের ক্ষেত্রে কিন্তু সেটা কনস্ট্যান্ট হবে এবং একটা নির্দিষ্ট স্পিসিসের ক্ষেত্রে তো অবশ্যই কনস্ট্যান্ট হবে। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে এ প্লাস টি বাই জি প্লাস সি, তাহলে আমরা প্রথমে কী বলে যে পিউরিন প্রিভিডিন ইকুয়াল হবে, সেকেন্ড বলছে অ্যাডেনিন থাইমিন ইকুয়াল হবে। তাহলে অ্যাডেনিন যদি আমরা এখানে নাম্বার 20 হয়ে থাকে তাহলে থাইমিন অবশ্যই কটা হতে হবে, 20 থাকবে, যেহেতু অ্যাডেনিনের সঙ্গে থাইমিন ডবল হাইড্রোজেন বন্ড অ্যাটাচড হয়ে থাকবে। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন অ্যাটাচ হবে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা। তাহলে এখানে গুয়ানিন যদি আমরা ধরে নিই 30 প্রেজেন্ট, তাহলে সাইটোসিনে কতগুলো হবে, 30 হবে। সেই জন্য বলা হচ্ছে অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিনের অ্যামাউন্ট ততগুলো হবে, গুয়ানিন যতগুলো থাকবে সাইটোসিনের অ্যামাউন্ট ঠিক ততটাই হবে। তাহলে এ সমান টি, জি সমান সি, সেই জন্য এখানে 20 হচ্ছে, এখানে 30 হচ্ছে। তাহলে এবার আমরা যদি বেস রেশিও সেখান থেকে ক্যালকুলেট করি এ প্লাস টি বাই জি প্লাস সি, তাহলে এ প্লাস টি বাই জি প্লাস সি যদি করি এ 20, টি 20 and G হচ্ছে 30, C also 30, so this will be 40 by 60, so this will be 2/3। so অর্থাৎ এখানে যে মানটা আসবে সেটা কিন্তু লেস দ্যান 1 হবে, একের থেকে কম হচ্ছে, কারণ এখানে G প্লাস সি সেই বেস প্যারিংটা বেশি ছিল এবং উপরে এ প্লাস টি বেস প্যারিংটা কম ছিল। তাহলে এখানে 60, এখানে মানে 60%, এখানে 40%। তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট বা মানটা একের কম আসছে। অর্থাৎ কোনো স্পিসিসের ক্ষেত্রে বা কোনো একটা আমরা যদি নির্দিষ্ট অর্গানিজম দেখি, মেনলি প্রোক্যারিওটদের ক্ষেত্রে জি প্লাস সি বেস রেশিও বেশি থাকা বা বেস প্যারিং বেশি থাকার কারণে মানটা একের কম হয়, কিন্তু ইউক্যারিওটদের ক্ষেত্রে আমরা যদি হিউম্যানের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেই বেস রেশিওটা হচ্ছে 1.52, মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান 1 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, 1 গ্রেটার দ্যান 1 কীভাবে হলো, হিউম্যানের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এ প্লাস টি, তাহলে এই মানটা বেশি হবে এবং জি প্লাস সি এটা কম, অর্থাৎ এ প্লাস টি বেশি প্রেজেন্ট, জি প্লাস সি অর্থাৎ অ্যাডেনিন থাইমিন বেশি প্রেজেন্ট থাকে হিউম্যান ডিএনএতে এবং গুয়ানিন সাইটোসিন কম থাকে, সেই জন্য বেস রেশিওটা সেখানে কী হচ্ছে একের বেশি হয়ে যাচ্ছে। আর নিচের জি প্লাস সি এর মানটা যত বাড়তে থাকবে তাহলে বেস রেশিওটা সেক্ষেত্রে একের কম হবে। অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে এ প্লাস টি বাই জি প্লাস সি বেস রেশিও কনস্ট্যান্ট ফর এ স্পিসিস। তাহলে চারগফ রুলস তাহলে কী হয়েছে, তাহলে এখানে কী বলা হচ্ছে আরওয়েন চারগফ তাহলে ডিএনএ স্ট্রাকচারের একটা জেনারেল ফর্মুলা দিয়েছিলেন। তাহলে সেই ফর্মুলাটার মধ্যে কী বলা হয়েছে, তাহলে পিউরিন প্রিভিডিন অর্থাৎ নাইট্রোজেন বেসের নাম্বারটা ইকুয়াল হবে, একই সঙ্গে অ্যাডেনিন যতগুলো থাকবে অ্যাডেনিন অ্যামাউন্ট অফ অ্যাডেনিন ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ থাইমিন অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ গুয়ানিন ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ সাইটোসিন। এবং একই সঙ্গে বলা হয়েছে এ প্লাস টি বাই জি প্লাস সি বেস রেশিও ইজ কনস্ট্যান্ট ফর এ স্পিসিস। হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখিয়েছি 1.52। যখন ডিএনএর মধ্যে জি সি বেস প্যারিং বেশি থাকছে তাহলে সেক্ষেত্রে বেস রেশিওর মানটা লেস দ্যান 1 হচ্ছে, এবং যখন এ প্লাস টি বেশি থাকছে অর্থাৎ জি প্লাস সি কম থাকছে অর্থাৎ জিসি বেস প্যারিং কম এটি বেস প্যারিং বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু বেস রেশিওর মানটা গ্রেটার দ্যান 1 হচ্ছে। অর্থাৎ যে ক্ষেত্রে লেস দ্যান 1 হচ্ছে সেক্ষেত্রে জিসি রিচ অর্থাৎ ডিএনএর মধ্যে জিসি বন্ডিং বেশি আছে এবং জি এর সঙ্গে সি যেহেতু ট্রিপল বন্ডিং করে, ফলে সেক্ষেত্রে ওই ডিএনএর ক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্ট বেশি হবে, এবং যে ক্ষেত্রে এ প্লাস টি বাই জি প্লাস সি বেস রেশিওটা গ্রেটার দ্যান 1 হচ্ছে, অর্থাৎ যে ক্ষেত্রে এ প্লাস টি বন্ডিং বেশি হচ্ছে এবং সেখানে এর সঙ্গে টি ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে, সেই জন্য সেক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্টটা অনেক কম হয়। নেক্সট, এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন। হোয়াট ইজ এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন? এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে এক্স রে ক্রিস্টালোগ্রাফি ইজ দ্য টেকনিক ফর ডিটারমাইনিং 3D স্ট্রাকচার অফ লার্জ মলিকুল। তাহলে আমাদের ডিএনএ হচ্ছে লার্জ মলিকুল, তাহলে এক্স রে ক্রিস্টালোগ্রাফি হচ্ছে একটা টেকনিক যেখানে আমরা আমাদের লার্জ মলিকুল বা আমাদের ম্যাক্রো মলিকুল যারা আছে তাদের আমরা 3D স্ট্রাকচারটা ডিটারমাইন করতে পারি। তাহলে একই রকমভাবে ডিএনএর ক্ষেত্রেও এক্স রে ক্রিস্টালোগ্রাফির সাহায্যে তাহলে ডিএনএরও যেহেতু লার্জ মলিকুল তারও 3D স্ট্রাকচারটা ডিটারমাইন করাটা সম্ভব হয়েছে। অ্যান্ড এক্স রে ডিফ্রাকশন পিকচার অফ ক্রিস্টালাইন ডিএনএ টেকেন বাই মোয়ালিস উইলকিন্স অ্যান্ড রোজালিন ফ্র্যাঙ্কলিন। তাহলে মোয়ালিস উইলকিন আর রোজালিন ফ্র্যাঙ্কলিন প্রথম তাহলে ডিএনএর সেই 3D স্ট্রাকচার অর্থাৎ এক্স রে ডিফ্রাকশন পিকচার অফ ক্রিস্টালাইন ডিএনএ টেকেন বাই
দিস টু সায়েন্টিস্ট, তাহলে এই দুজন বিজ্ঞানী প্রথম ডিএনএ 3D স্ট্রাকচারের ক্রিস্টালাইন পিকচারটা নিতে সক্ষম হয়েছিলেন। তাহলে এটা হচ্ছে এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন। তাহলে চারগভস বেস প্যারিং রুলস, চারগভস রুলস ফর বেস প্যারিং অ্যান্ড এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ 3D স্ট্রাকচারের ছবি এবং বেস প্যারিং রুল যেটা চারগভের আছে, তাহলে এই দুটোর বেসিসের ওপরে বা এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু 1953-তে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক প্রথম তাহলে ডিএনএর স্ট্রাকচারটা দিয়েছিলেন এবং সেটা ছিল ডবল হেলিকাল মডেল বা ডবল হেলিকাল স্ট্রাকচার অফ ডিএনএ মডেল। তাহলে এটা প্রথম তাহলে এইভাবে দিতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা আজকে যেটা ডিসকাস করলাম, তাহলে এটা ডিসকভারি অফ নিউক্লিক অ্যাসিড বাই ফ্রেডরিক মিক্সচার, অ্যান্ড হি ফার্স্ট অবজার্ভড দ্য মেটেরিয়াল উইদিন দ্য নিউক্লিয়াস কল্ড অ্যাজ নিউক্লিন। পরবর্তীকালে ওয়াল্টম্যান সেটাকে নিউক্লিক অ্যাসিড দিয়েছিল, যেহেতু সেই মেটেরিয়ালটা নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট করছিল এবং একই সঙ্গে তার অ্যাসিডিক নেচার বা অ্যাসিডিক প্রপার্টিস প্রেজেন্ট ছিল, সেই জন্য নিউক্লিক অ্যাসিড নাম দিল। নিউক্লিক অ্যাসিড আমরা ডিএনএ আরএনএ দু রকম দেখলাম, ডিএনএ প্রোক্যারিওটদের ক্ষেত্রে কেমন হবে সেটাও দেখলাম, অ্যান্ড ইন কেস অফ ইউক্যারিওট অলসো একই সঙ্গে আরএনএ টাইপসগুলো দেখলাম, তারা কী করে তার ব্রিফ একটা ইনফরমেশন নিলাম। একই সঙ্গে আমরা স্ট্রাকচার অফ ডিএনএ ডিসকভারি কীভাবে হয়েছিল ওয়াটসন অ্যান্ড ক্রিকের মাধ্যমে বা তারা কীভাবে ডিসকভারি করেছিল সেটা দেখলাম। তাহলে এখানে এই যে মডেলটা দিয়েছিলেন সেটা ছিল ডবল হেলিকাল structure or double helix model of DNA on the basis of Chargaff's base pairing rule and X-ray diffraction pattern. Clear? Thank you so much.